আমাকে যে পাত্রপক্ষই দেখতে আসে এর পরে তিনি সেই খুন হয়ে যায়, এটা নতুন কিছু না। গত 2 মাসে 4জন পাত্রপক্ষ দেখতে এসেছিল আমাকে। এর পরের দিনই তাদের মৃত্যুর খবর পাওয়া যায়। কি অদ্ভুত, তাই না? এটাই সত্য। সব কয়টা খুনের পর তাদের লাশ পাওয়া যায় একটা নদীতে। এ পর্যন্ত যারা খুন হয়েছে তাদের কারো চোখের মনে ছিল না। কি জন্য যে এমন হয় আমি তা এখনো জানি না। আমারই বা কি করার আছে? জীবনে কোন পাপের শাস্তি যে এখন পাচ্ছি তা আমি এখনো বলতে পারি না। যখন দ্বিতীয় পাত্রপক্ষ দেখতে এসে আমাকে পছন্দ করে, আমি ভেবেছিলাম এইবার বিয়েটা হয়েই যাবে। এর পরের দিন যখন শুনলাম সে আর এই দুনিয়াতে নেই, তখন খারাপ লেগেছিল, কিন্তু কোনো কিছু করার মতো উপায় ছিল না আমার। এই খুনের পর থেকে পুলিশ তদন্ত করে। বিশেষ করে আমাকে সন্দেহ হয় তাদের। আমাকে এ পর্যন্ত 10 দিন থানায় নিয়ে যাওয়া হয়েছে। নানা রকম প্রশ্ন করা হয়েছে। আমি সব সত্যি কথাই বলেছি। আমার পরিবারও আমার উপর ভরসা হারিয়ে ফেলেছে। আমি অনেক ভেঙে পড়েছিলাম। মা বাবা সবাই আমাকে অপমান করত, কথায় কথায় খোঁটা দিত, কোনো কিছু না পারলে যা ইচ্ছা তাই বলতো। মাঝে মাঝে ভাবি, যাদের কাছে নয়নের মণি ছিলাম তারাই আমাকে এভাবে ফেলে দিচ্ছে। মেয়ে মানে আসলে একটা ঝামেলা। তারপরও আমি ভেঙে পড়িনি। আমার বিশ্বাস ছিল আমার ভাই হয়তো ঠিকই বুঝবে আমাকে, কিন্তু সেও বুঝিনি। সবাই আমাকে বাসা থেকে বের করে দিতে চাচ্ছে। আমি সবই বুঝি। আমি আগে অনেক কান্না করতাম, এখন একদম এসব থেকে বাদ দিয়েছি। কোনোরকম ভাবে জীবন চলছে। হঠাৎ খাওয়ার সময় বলেছিলাম মাছ খেতে আমার ভালো লাগছে না। আমার ছোট ভাই আমাকে মেরে একদম মুখ দিয়ে রক্ত বের করে ফেলে। সাথে মা বাবাও ছিল, তাদের মুখে কোনো কথা নেই, তারা একদম চুপচাপ। আমি নিরুপায় মার খেয়েছি, কারণ যে ভাইকে আমি নিজে কোলে নিয়ে মানুষ করেছি, নিজে খাবার না খেয়ে তাকে খাইয়েছি, আর সেই ভাই আমাকে মারলো। আমি একটা কথা কখনো বলিনি, আমার পরিবারের সবাই আমার জন্য বাসা থেকে বের হতে পারে না। আমি খুব করে চাইতাম আমার মুক্তি হোক। আমার ভাই যেদিন আমাকে মেরেছিল, এর পরের দিন আমার ভাইকে গাড়ি চাপা দিয়ে ফেলে যায়। আমরা সবাই হাসপাতালে ছুটে যাই। ছোট ভাইয়ের জীবন এখন আল্লাহর হাতে। আমার প্রতি অবিচল হয়েছে ঠিকই, কিন্তু মন থেকে শুধু ছোট ভাইয়ের সুস্থতা কামনা করতাম। নিজের ভাইকে নিজেই রক্ত দিয়ে ভালো করে বাসায় আনলাম। তাদের মুখে একটাই কথা, আমার জন্যই এমন হচ্ছে। আমি একটা কথা বলিনি। সেদিন রাতে আমি বাসা থেকে চুপ করে বেরিয়ে আসি, কাউকে কিছু বলিনি। বাসা থেকে বের হওয়ার পর আমার জীবনে কি ঘটবে তা আমার অজানা। রাতে বাসে চলে গেলাম ময়মনসিংহ। এক অপরিচিত জায়গা, তবে ঢাকার সেই বিষাক্ত পরিবেশ নেই। আসলে শান্তি একটা কথা আছে না, কত সুন্দর পরিবেশ, সব কিছুই কত গুছানো। বাসা, মানুষের কথা ভাবতে ভাবতে ব্রহ্মপুত্র নদীর ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। খুব একা, খুব শীতল বাতাস মনকে জুড়িয়ে দেয়। রাতেই চলে এসেছি, তবে যাওয়ার মতো কোনো জায়গা নেই আমার কাছে আপাতত, তাই এখানে একাই আসা। রাস্তায় পুলিশ আছে, তাই মনে কোনো ভয় নেই। আনমনে এই পরিবেশ উপলব্ধি করছি। আসলে এই শহরই প্রাণের শহর, সবই আছে এখানে। তবুও জীবনের তাগিদে ঢাকা থাকে মানুষ। এইসব ভাবছি, কখন যে আমার পাশে একটা মেয়ে এসে দাঁড়িয়ে আছে তা খেয়ালই করিনি। মেয়েটাকে দেখে বেশ অবাক হয়েছি, কারণ এত রাতে এই মেয়ে কোথা থেকে আসবে। কাছে যেয়ে বললাম, তুমি এখানে কেন? আমি তো এখানেই থাকি। কি বলছো এসব? এখানে থাকো মানে? আমার আম্মু আমাকে এখানে রেখে গেছে, আর আমাকে বলেছে বাসায় যেন না যাই, এই রাস্তাতেই আমাকে থাকতে হবে। আমার তো বড় বাড়ি ছিল, এখন এখানেই থাকতে হবে। কেন? কেন থাকবে এখানে? আম্মু আবার বিয়ে করবে, তাই এখানেই থাকবো আমি। কাল শুক্রবার আম্মুর বিয়ে, আমাকে না যেতে বলেছে। কালকে রাতে এখানে আসছি আর আমি যাইনি। কি বলো এসব? হ্যাঁ, আমি আর যাব না। বাবা তো অনেক আগে আকাশে চলে গেছে। আপু, তোমার পায়ের জুতোতে অনেক ময়লা, আমাকে দাও, আমি পরিষ্কার করে দিই। আমাকে দুইটা দাও, আমি পরিষ্কার করে দিই। আমাকে দুইটা 10 টাকার নকল নোট দিলেই হবে। এই কথা বলে মেয়েটা পা ধরলো জুতো মোছার জন্য। আমি তাড়াতাড়ি সরে আসলাম।
এত ভদ্র আর এত সুন্দর একটা মেয়ে এমন ভাবে পা ধরবে ভাবিনি। সাথে সাথেই বলে ফেললাম, কি করছো এসব? পা ছাড়ো, পা ধরবে না। আমি কালকে থেকে শুধু পানিই খেয়েছি, কিন্তু কোনো কিছুই খাইনি। আমি পা মুছে দিই, তুমি আমাকে টাকা দাও, আমি ওইটা দিয়ে খাবো। আমি টাকা দিচ্ছি, এইসব তোমার কিছুই করা লাগবে না। আমি এইভাবে নিব না, কোনো কথা হবে না, চলো আমার সাথে। এক প্রকার জোর করে নিয়ে গেলাম মেয়েটাকে হোটেলে। এই মেয়েটার নাম তাসফিয়া। অনেক বড় লোকের মেয়ে, দেখেই বোঝা যাচ্ছে। তার খাবার স্টাইলই বলে দিচ্ছে সে এসব খেতে চাচ্ছে না, তবে ক্ষুধার কারণে এসব নিজে খাচ্ছে। নিজ হাতে ধুইয়ে তাসফিয়াকে খাওয়াচ্ছি। এক অন্যরকম অনুভূতি। নিজের যখন 4টি বিয়ে ভেঙে গেল, ঘর বাড়ি আত্মীয় স্বজন সব ছাড়লাম, এসবের কিছুই দরকার নেই। আমি এই মেয়েকে নিয়েই থাকবো। তাসফিয়া ক্লাস 2-এ পড়ে। তবে এত সুন্দর, এত রাতে রাস্তায় এই মেয়ে কেন ঘুরছে? খাওয়া দাওয়া শেষ হওয়া মাত্রই আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। আমি বুঝলাম এটা তার মায়ের জন্যই কান্না করছে। কোনো কিছু বললাম না। এত রাতে এসেছি তাই একটু খেলাম নিজেও। যখন বিল দিতে গেলাম তখন আমি খুবই আশ্চর্য হলাম। হোটেলের লোক বলল, আপা বিল দেওয়া হয়ে গেছে। আমি বললাম, কে দিয়েছে? আমি তো এখনো দেইনি। লোকটা বলল, একজন দিয়েছে, আপনার টাকা দেওয়া লাগবে না। আর এই মেয়েটার জন্য কিছু খাবার নিয়ে যান। বুঝলাম না এসব কে দিল। আমি ভাবছি, কিন্তু কোনো কিছুই বুঝতে পারছি না। আমি আবার হোটেলে গেলাম, যে বললাম, আচ্ছা, যে আমার বিল দিয়েছে সে ছেলে নাকি মেয়ে? লোকটা বলল, কিভাবে বলবো আপা, এখানে লেখা ছিল 3 নং টেবিলের দুজনে বিল। কে দিল, কে দিয়েছে সেটা আমি জানি না। কি অদ্ভুত, এখানে সিসি ক্যামেরাও নেই যে আমি দেখব। এসব ভেবে রাস্তা পর্যন্ত আসলাম। হঠাৎ তাসফিয়া বলে উঠল, আপু তোমার মনে হয় বয়ফ্রেন্ড দিয়েছে। আমি হাসলাম, এত ছোট মেয়ে আবার বয়ফ্রেন্ডও চিনে। আসলে এখনকার যুগে সবই সবকিছু বোঝে। আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই। রাতটা কোথায় কাটাবো? একটা হোটেলে যেয়ে উঠবো ভাবছি। রাস্তায় আমি আর তাসফিয়া। রাস্তা পুরো খালি, শুধু ট্রাফিক পুলিশ একটা টল দিচ্ছে। দূর থেকে একজন পুলিশ বলে উঠল, কার বাসা থেকে আইলেন? কয়েক ঘন্টা দিছে। আমার লগে আহেন, ভালো মাল দিব। আপনি তো সেই মাল, আবার সাথে আরো একটা আছে। আমি একটা কথাও বলিনি, চুপচাপ সরে এসেছি। অনেক খুঁজে একটা হোটেল পেলাম। আমি আর তাসফিয়া চলে এলাম। এক ঘুম দিয়ে উঠলাম সকাল 9টায়। উঠে দেখি তাসফিয়া ঘুমাচ্ছে। বাসার সবাই হয়তো খুশি যে আমি বাসা ছেড়ে চলে এসেছি। সকালে নাস্তা করলাম দুজনে। তারপর তাসফিয়া বলল সে তার আম্মুর বিয়ে দেখতে যাবে, শেষবারের মতোই দেখবে। দুপুরে চললাম কমিউনিটি সেন্টারে। খুব সুন্দর করে কমিউনিটি সেন্টারটি সাজানো আছে। আমি তাসফিয়াকে নিয়ে কমিউনিটি সেন্টারের ভিতরে গেলাম। সে ধীরে ধীরে তার মায়ের কাছে যাচ্ছে। তার মা অনেক সুন্দরী, তাই মেয়েটাও এমন সুন্দর। তার মাও কান্না করবে, কিন্তু পারছে না। তাসফিয়াকে নতুন একটা জামা পরিয়ে নিয়ে এসেছি। তাসফিয়া তার মায়ের পাশে বসে আছে, কোনো কথা নেই। আত্মীয়রা সবাই তাকিয়ে আছে। তাসফিয়াকে জোর করে তার মায়ের কাছ থেকে নিয়ে গেল। হঠাৎ তাসফিয়া এক দৌড় দিয়ে একটা লোকের কাছ থেকে পেপার নিয়ে আসলো। আমাকে এনে দিয়ে বলল, পড়ো। আর দেখো, রাতের ওই লোকটা না, যে লোকটা তোমাকে খারাপ কি কি জানি বলছিল। আমি অবাক হলাম। তার মানে আমাকে কেউ খারাপ কিছু বললে বা আমার সাথে খারাপ কিছু করলে তাকে মেরে ফেলে। আর তার চোখের মনিও নেই। এইবার ভাবতে থাকলাম, আমার সাথে যে খারাপ করবে তারই এমন করুণ মৃত্যু হবে। হঠাৎ তাসফিয়ার চিৎকার, আপু বাঁচাও, আমাকে নিয়ে গেল। আমি তাসফিয়াকে খুঁজতে শুরু করলাম, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। আমার এখন মনে হচ্ছে তাসফিয়াকে এখানে আনাটাই ভুল হয়েছে। এখানে তো কাউকে চিনি না, যে কার কাছে যাব। তাসফিয়াকে তো খুঁজেই পাচ্ছি না। আমার মাথায় রাগ চলে আসলো চরম পর্যায়ে। মনে হচ্ছে সবকিছু উল্টাপাল্টা করে ফেলি, কিন্তু তা তো সম্ভব না। আমি যেদিকে পারছি সেদিকেই খুঁজছি। হঠাৎ দেখলাম তাসফিয়া দৌড়ে আসছে। আমি কোনো কিছু না ভেবে তার কাছে গেলাম। তাসফিয়া কান্না করছে, স্পষ্ট দেখা যাচ্ছে। আমি কিছু বলবো তার আগে বলতে শুরু করলো, আপু চলো আপু, আমরা এখান থেকে চলে যাই, আর কখনো আসবো না এখানে। কেন, তোমার গালে কে চড় দিয়েছে বলো? আমি, তাকে দেখো কি করি। বলো কে মেরেছে? কেউ না, বাসায় চলো, আমি এখানে থাকবো না আপু, প্লিজ।